নমস্কার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন। নমস্কার, বলছি। হ্যাঁ, আমাদের যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের পরীক্ষায় চিহ্নিত যারা দাগী তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করলো কলকাতা হাইকোর্ট। এই মামলায় আপনি ছিলেন আইনজীবী। কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? দেখুন, স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার তাদের তো একমাত্র লক্ষ্য হচ্ছে যাদের কাছ থেকে ওরা টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছিলেন, চাকরি বাতিল হয়ে গেছে, তাদের কোন রকমে রেহাই দেওয়ার, এবং সেই দৃষ্টিকোণ থেকেই তারা গোটা বিষয়টা পরিকল্পনা করেছেন এবং ভাবনা চিন্তা করছেন। স্বচ্ছভাবে মেধাভিত্তিক নিয়োগের দিকে কোনো তাদের লক্ষ্য নেই, ইচ্ছাও নেই। হ্যাঁ, কিন্তু বিষয়টা যেটা যে এর আগেও আপনারা নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেইটা নিয়েও আপনারা কথা বলেছিলেন, এবং আজকে দেখা যাচ্ছে যারা দাগী, সেই দাগীদেরকেও এই নতুন স্কুল সার্ভিস কমিশনের যে নতুন নিয়োগের প্রক্রিয়ায় যেভাবে তাদেরকে প্রবেশ করিয়ে দেবার প্রচেষ্টা, সেটাতে রাজ্য সরকারের কি মনোভাব প্রকাশ পাচ্ছে? রাজ্য সরকার চাইছেন যারা মহা মুশকিল, এটা বুঝতে হবে তো সকলকে, যে যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছিল, ওরা তো ভেবেছিল এটা কেউ ধরতে পারবে না, কিছু হবে না, এবং শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেও সুপ্রিম কোর্টে বিষয়টাকে ঠেকাতে পারেনি। এখন তাদের কিভাবে রক্ষা করা যায়, এটাই হচ্ছে তো একমাত্র পরিকল্পনা। কারণ হচ্ছে, যদি এদের রক্ষা করতে ওরা না পারে, তাহলে এই লোকগুলো তো ক্ষিপ্ত হয়ে যাবে না, যারা যাদের টাকা পয়সা দিয়েছে তাদের ধরে তখন রাস্তাঘাটে পেটাবে। সেই আশঙ্কা থেকেই রাজ্য সরকার এবং এসএসসি তাদের রাজনৈতিক প্রভুদের রক্ষা করার জন্য এই অপকর্মটা করছে। কিন্তু আর কি রক্ষা করার কোনো রাস্তা রাজ্য সরকারের কাছে খোলা রইলো? নেই তো, কোনো রাস্তাই খোলা নেই, যার ফলে তারা আরো জল খেলা করার চেষ্টা করছেন। সততার সঙ্গে যদি সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়ে কার্যকর করার চেষ্টা করতেন, তাহলে তো সমস্যা কম হতো, কিন্তু এরা সে চেষ্টা করছেন না। তার কারণ হচ্ছে যে জনগণের করের টাকায় তাদের তো মামলা লড়তে হচ্ছে, তাদের তো অর্থের কোনো সংকট এইসব ক্ষেত্রে থাকছে না। এই গরিব ছেলেগুলো তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী মামলা করছেন, ওরা সরকারি খরচে মামলা করছে, দুটোর মধ্যে মৌলিক পার্থক্য হয়ে গেছে। একেবারেই। আমার দ্বিতীয় প্রশ্ন যেটা যে আমরা একটা ভাইরাল ভিডিও প্রকাশ এসছে আমাদের সামনে, সেখানে দেখা যাচ্ছে যে প্রাক্তন আইপিএস এবং প্রাক্তন শিক্ষক ছিলেন তিনি, তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। তিনি একটি সহকারী রেজিস্ট্রারকে যেভাবে লাথি মারছেন, আমাদের পুরনো একটা ঘটনা মনে এসে যাচ্ছে। এইভাবেই আরাবুল ইসলাম, তৃণমূল কংগ্রেসেরই আরেক নেতা, তিনি এক শিক্ষককে জগ ছুড়ে মেরেছিলেন। তো এইভাবে শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের ওপরে আক্রমণ উঠে আসছে। কিন্তু প্রশ্নটা থাকছে যে আরাবুল ইসলামের থেকে তো আইপিএস এবং প্রাক্তন শিক্ষক হুমায়ুন কবিরের শিক্ষাগত মর্যাদা আলাদা, তাহলে তৃণমূল কংগ্রেসে এলেই কি এই ধরনের ব্যবহার করতেই হবে? ঠিক ঠিক জায়গাটা ধরেছেন। আমি তো বারবার বলি যে যে সমস্ত মানুষ যাদের শিক্ষা আছে বলে দাবি করেন, তারা কোন যুক্তি কোন বুদ্ধিতে তৃণমূল কংগ্রেস বা বিজেপির সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেন, এই নিয়ে একটা প্রশ্ন আমার মনের মধ্যে আছে। আমাকে একটু দ্বন্দ্বে ফেলে যে এরা কোন যুক্তি বুদ্ধি, কোন সামাজিক দৃষ্টিকোণ থেকে এইসব দলের সঙ্গে যুক্ত হতে পারেন। একটাই দেখা যাচ্ছে এখন, যে এরা মনে করেন এই দলের সঙ্গে যুক্ত হলে পরে নির্দ্বিধায় গুন্ডামি করা যায়, নির্দ্বিধায় দুর্নীতি করা যায়, নির্দ্বিধায় ধর্ষণ করা যায়, এবং সেক্ষেত্রে প্রশাসনিক সুরক্ষা তারা পান। সেই জন্যই হয়তো তারা ওইসব দলের সঙ্গে যুক্ত হন। সেই দলের সঙ্গে যুক্ত হওয়ার যে রাজনৈতিক প্রবণতা বা শিক্ষা, সেটা তার প্রথাগত শিক্ষার যে মূল্যবোধ তাকে ছাপিয়ে চলে যায়, সেই জন্য এইসব কাজ হচ্ছে। একইভাবে আমরা কয়েকদিন আগেও দেখেছি যে অনুব্রত মণ্ডল, তিনি যেভাবে তিনিও রাজ্য সরকারের কর্মচারী, একজন পুলিশ, তো তাকে যেভাবে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন, এই যে অবস্থা, মানে সেখানে আগামী দিনে রাজ্য সরকারের যে রাজ্য সরকারি কর্মচারীদের যে মানসিকতা বা কর্মসংস্কৃতি, সেটাতে তো মারাত্মক প্রভাব উঠতে পারে। হ্যাঁ, প্রভাব পড়বে। তাদের সকলকে দুর্নীতিগ্রস্ত হতে হবে, দুর্নীতির কাছে মাথা নোয়াতে হবে, যেটাই চাইছে মমতা সরকার। তারা তো স্বাধীন চিন্তায় শিরদাঁড়া শিরে করে আইন রক্ষার জন্য
প্রশাসনকে ব্যবহার করতে চান না, তারা তো চান যে প্রশাসনিক কাজে যারা যুক্ত আছেন তারা সকলেই ঘাড় নিচু করে মাথা নত করে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের সঙ্গে আপোষ করে চলুন। সেই জন্যই অনুব্রতকে স্যালুট দিতে হয়, অনুব্রতকে পুলিশ সিকিউরিটি দিতে হয়, এবং অনুব্রত জাতীয় যারা আছেন তারা সকলেই তৃণমূলের সম্পদ, এবং তাদের সঙ্গে যদি প্রশাসনের লোকেরা সহবত করতে চান তাদের এই ধরনের কথা শুনতেই হবে। তাদের পরিবারের লোকজনদের সমাজের কাছে কলঙ্কিত করতেও তারা আদৌ কুণ্ঠাবোধ করবেন না, এটা স্বাভাবিক প্রক্রিয়া। বিকজ আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে গতকাল বাম সংগঠনের ডাকে একটি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, তো সেই ধর্মঘটে মূলত কোন কোন দাবির ভিত্তিতে আপনারা এই ধর্মঘটে সামিল হচ্ছেন? সমস্ত সামাজিক দাবি, শ্রমিক কর্মচারীদের কাজের নিরাপত্তা, তাদের জীবনের নিরাপত্তা, জীবিকার নিরাপত্তা, দ্রব্যমূল্য বৃদ্ধি, ভেজাল মুক্ত ওষুধ, কোন প্রশ্নটা নেই? সামাজিক প্রত্যেকটা প্রশ্ন যুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শিক্ষিত ছেলেরা, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা তারা গিগ ওয়ার্কার হয়েছেন, তারা একটা মোটরসাইকেল বা একটা সাইকেল নিয়ে রেস্তোরাঁর দোকানের সামনে দাঁড়িয়ে থাকছেন, চূড়ান্ত ভাবে তারা শোষিত হচ্ছেন। বিদ্যুৎ শিল্পে চূড়ান্ত মুনাফার জন্য বিদ্যুৎ গ্রাহকদের ওপর বিভিন্ন রকম ভাবে কায়দা করে জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে স্মার্ট মিটারের নামে। সমাজের এমন কোনো ক্ষেত্র নেই যে যা আগামীকালের ধর্মঘটের দাবির সঙ্গে যুক্ত নয়। ব্যাংক শিল্প, জাতীয় শিল্প, এলআইসি, ধীরে ধীরে এই সমস্তই তো চলে যাচ্ছে একচেটিয়া ধান্দাবাজ পুঁজিপতিদের কাছে। আজকে ভারতবর্ষের অর্থনৈতিক বৈষম্যের এতটা বেড়ে গিয়েছে যে তার ভারসাম্য রাখা যাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে তো লড়াই করেই বাঁচতে হবে। আপনারা কি মনে করছেন যে কালকের ডাকাই ধর্মঘট সফল হবে? নিঃসন্দেহে সফল হবে। সফল হবে বলেই তো ওরা আতঙ্কিত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কঠোর ব্যবস্থা নেওয়ার কথা পরিকল্পনা করছেন। কিন্তু ধর্মঘট হবে, মানুষ অনেক নীরবে সহ্য করেছেন, মানুষ তো প্রতিবাদের পথে আসবেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দল নেত্রী ছিলেন এবং আপনারা যখন সেখানে শাসন ক্ষমতায়, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ধর্মঘট ডেকেছেন, একাধিক বিরোধিতা করেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু অথচ আজকের দিনে যখন আপনারা বিভিন্ন ইস্যুতে পথে সামিল হচ্ছেন সেখানে আপনাদের মানে যে প্রতিবাদ বা ধর্মঘট যেটাই হোক না কেন সেটাকে সবসময় অবরুদ্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলে, অথচ সেই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন। এই যে দুরকম পরিস্থিতি বা দুরকম অবস্থান, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা ওই জাতীয় রাজনৈতিক দল, তাদের মধ্যে কোনো মৌলিক নীতিবোধ নেই। সেজন্যই তারা ক্ষমতা আসবার জন্য চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন, প্রচার মাধ্যমের তরঙ্গে ভেসে গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারেন, কিন্তু যখন দায়িত্বপ্রাপ্ত হন তখন তারা মূল সমস্যার সমাধানের কোনো উদ্যোগ নেন না, এবং যারা উদ্যোগ নেন তাদের বিরুদ্ধে আক্রমণ করবেন। এটা তারা যেহেতু পুঁজিপতিদের দ্বারা লালিত পালিত একটি দল। মমতাকে যারা ফান্ড করে তাদের আপনি খুঁজে বার করুন ইতিহাসটা, দেখবেন তারা কারা। যারা ফান্ড করছেন তারা তো শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, মেহনতি মানুষের স্বার্থের পক্ষে বার্তা বহন করেন না। বিজেপিকে যারা ফান্ড করে, মমতাকে যারা ফান্ড করে, তাদের উদ্দেশ্যই হচ্ছে যে গরিব মানুষের উপর নিপীড়ন করো, অত্যাচার করো। সেটা হবেই, এটা বুঝেই মানুষ লড়াই করবেন। দাদা, আপনি একটা মৌলিক নীতিবোধের কথা বললেন, তো এই যে মৌলিক নীতিবোধ, এটাই কি আজকের দিনের সব থেকে বড় সমস্যা? সব থেকে বড় সমস্যা রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে সর্বত্রই এই মৌলিক নীতিবোধটাই একটা বড় বৃহৎ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং যার ফলে সমাজের অধিকাংশ ক্ষেত্রে আমরা একটা অবক্ষয়ের প্রবণতা দেখতে পাচ্ছি। সেটা আর বিস্তৃত বিবরণ দিতে হবে না। পশ্চিমবঙ্গে 2011 সালের পরবর্তী সময় থেকে সামাজিক স্তরে যে সমস্ত অবক্ষয়ের চিহ্ন আমরা দেখেছি, ধর্ষণ, দুর্নীতি, রাহাজানি, শিক্ষা বিক্রি, এই সবইতে কিন্তু মৌলিক নীতিবোধের একটা সংকটেরই উদাহরণ।
একেবারেই আমার একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যেটা বারবার রাজ্য রাজনীতিতে যেটা দেখতে পাচ্ছি, এই যে কসবা কাণ্ডই বলুন বা কিছুদিন আগে একজন বিধায়ক তার উপরে আক্রমণ বলুন, সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে তৃণমূল বনাম তৃণমূল। তাহলে এই যে তৃণমূল বনাম তৃণমূল পরিস্থিতিটা তৈরি হচ্ছে, সেটা আগামী দিনে তৃণমূলের ভবিষ্যতের জন্য কতটা চিন্তার? না, তৃণমূল দলের তো কোনো অস্তিত্বই থাকবে না, এটা কোনো সন্দেহ নেই। তৃণমূলকে বিজেপি দিলে খাবে, যেমন আমরা ত্রিপুরায় দেখেছি। সুতরাং এটা খুব বড় প্রশ্ন নয়। এখন তৃণমূল বিজেপির জন্য জমি তৈরি করে দিলেন, এবং এই যে তৃণমূল বনাম তৃণমূল দেখছেন, এটা দেখবেন তৃণমূল নরম তৃণমূল, গরম তৃণমূল, অর্থাৎ বিজেপির মুখে তৃণমূল আর বিজেপির মুখে আপাতত তৃণমূল নয়, এদের লড়াই, আর কিচ্ছু না। একেবারে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ।